আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমাদের পড়ার বিষয় হবে জারণ বিজারণ। হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়াগুলো কিভাবে হয় এগুলো ক্লাস 9-10-এ আমরা শিখেছি। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখব যে আসলে কিভাবে ক্লাস জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করা যায় এবং অন্যান্য বিষয় যা আছে এগুলো। ওকে, সরি, কানেকশন ডিস্টার্ব করেছে একটু। তো যাই হোক, তো আমরা ক্লাস শুরু করব বরাবরের মতোই। আমরা জানি ক্লাস আমরা এভাবে লাইভ ক্লাসগুলো খাতার মধ্যে করছি। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার জন্য আমার একটুখানি সময় লাগবে, কয়েক সেকেন্ড, যেন আমি আমার খাতা এবং মোবাইলকে ঠিক পজিশনে রাখি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা করেছিলাম অম্ল ক্ষার বিষয়ক রাসায়নিক বিক্রিয়া সমতা সাধন অম্ল ক্ষার বিষয়ক গাণিতিক সমস্যা। যে সমস্যাগুলো তোমরা অনেকগুলো, আমি কয়েকটা প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম গাণিতিক সমস্যা। এই সমস্যাগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করেছো নিশ্চয়ই। এছাড়া আমাকে কয়েকজন করিয়ে দেখিয়েছো, স্যার এইগুলো এভাবে হবে কি না। আমি উত্তর দিয়েছি, হ্যাঁ হয়েছে, অনেকেই বুঝতে পেরেছো ক্লাসগুলো। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াগুলো কিভাবে আমরা পড়ব। জারণ বিজারণ বিক্রিয়াটা আমাদের বরাবরের মতোই সবার একটু সমস্যা থাকে। আমি টপিকের নাম লিখি। আজকে হচ্ছে আমাদের কত কত তারিখ, যাই হোক, রসায়ন রসায়ন তৃতীয় অধ্যায়, 24/6/20, লেকচার নং 7। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কেউ যুক্ত হয়নি এখনো, যুক্ত হলে বোঝা যেত যে দেখা যাচ্ছে কিনা। আমি ধরে নিচ্ছি দেখা যাচ্ছে, নেটওয়ার্কের স্পিড মোটামুটি ভালোই মনে হচ্ছে। ওকে, আমরা জারণ এবং বিজারণ আজকের অধ্যায় পাঠ জারণ বিজারণ, এই পাঠটা আমরা শুরু করব। আচ্ছা, তোমরা কি মনে করতে পারো ক্লাস 9-10-এ আমরা জারণ বিজারণ নিয়ে পড়েছিলাম? ক্লাস 8-এ একটু জারণ বিজারণ সম্পর্কে ধারণা ছিল। জারণ এবং বিজারণ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এক ধরনের বিক্রিয়া। যে বিক্রিয়া জারণ এবং বিজারণ সংঘটিত হয় তাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি। ক্লাস 9-10-এ পড়েছি, তাই না? তো জারণ বিজারণ কি? আমরা পুরাতন মতবাদ জানবো আগে। জারণ এবং বিজারণের পুরাতন মতবাদটা এটা জেনে নিব, কারণ আধুনিক মতবাদ এটাই আমাদের শিখতে হবে, কিন্তু পুরাতন মতবাদ থেকেও আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন যদি হয় তখন তো উত্তর করতে হবে, তাই না? তাই পুরাতন মতবাদটা আমরা শিখব। ওকে, তাহলে আমরা প্রথমত পুরাতন মতবাদ অনুসারে জারণ কাকে বলবো? জারণ আমি সংক্ষেপে লিখছি। জারণ হচ্ছে ওই বিক্রিয়া, কোন বিক্রিয়া? যে বিক্রিয়ায় অক্সিজেন পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায় সারণীর একটা বিশেষ ধর্ম, যে মৌলগুলো পর্যায়বৃত্ত ভাবে আবর্তন করে।
ঠিক আছে। তো এই ক্লোরিন এবং অক্সিজেন এরা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এরূপ তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে, অথবা তাহলে কি অক্সিজেন ক্লোরিন এরূপ তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত যদি হয় তাহলে আমরা বলবো জারণ, অথবা যদি হাইড্রোজেন বা এরূপ তড়িৎ ধনাত্মক মৌল মুক্ত হবে। ঠিক আছে, তাহলে জারণ বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়ায় অক্সিজেন বা ক্লোরিন এরূপ তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে, অথবা হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যারা তড়িৎ ধনাত্মক মৌল আছে এরা মুক্ত হবে, তাহলে এই বিক্রিয়াটাকে বলবো জারণ বিক্রিয়া। আমরা একটা উদাহরণ চিন্তা করি। কার্বন এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যদি হয় তাহলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে অক্সিজেন যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে, বিক্রিয়াটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। হ্যাঁ, আর হাইড্রোজেন বের হয়ে যায়, এরকম একটা বিক্রিয়া আমরা যদি চিন্তা করি, যেমন H2SO4 প্লাস জিঙ্ক, এখানে কি হবে? জিঙ্ক সালফেট প্লাস H2, তাহলে হাইড্রোজেন বের হয়ে গেল, বের হওয়া মুক্ত, আর এখানে যুক্ত হচ্ছে, তাই না? তাহলে যুক্ত হলে অক্সিজেন বা অক্সিজেন সদৃশ কোনো মৌল যদি যুক্ত হয় তাহলে আমরা বলবো জারণ, এবং হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ কোনো মৌল যদি যুক্ত হয় তাহলে আমরা বলবো বিজারণ। আমরা সেন্সটা ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমরা আর দ্বিতীয় মতবাদ, পুরাতন মতবাদ অনুসারে বিজারণ, আমরা বিজারণের সংজ্ঞা দিব। জারণের সংজ্ঞা গেল বিজারণ। বিজারণ কি? বিজারণ বিপরীতভাবে চিন্তা করি আমরা, যে কোনো বিক্রিয়ায় যদি অক্সিজেন হাইড্রোজেন বা এরূপ তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে, বা অথবা অক্সিজেন ক্লোরিন এরূপ তড়িৎ ঋণাত্মক মুক্ত হবে। তাহলে জারণ এবং বিজারণের সংজ্ঞাটা ঠিক বিপরীতভাবে আমরা দেখতে পাচ্ছি, যে অক্সিজেন বা অক্সিজেন সদৃশ কোনো মৌল যদি মুক্ত হয়, অথবা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ কোনো মৌল যদি যুক্ত হয় তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে বিজারণ। ওকে, তাহলে আমরা এই বিষয়টাকে আমরা একটুখানি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উদাহরণ হচ্ছে গিয়ে আমরা প্রথমে দেখব হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে এরকম কোনো বিক্রিয়া আছে কিনা। হাইড্রোজেন যুক্ত হয়, আচ্ছা, আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখাই। অক্সিজেন প্লাস হাইড্রোজেন মিলে H2O তৈরি হয়, তাই না? তাহলে যে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এই বিক্রিয়াটাকে বলবো আমরা কি? বিজারণ। হ্যাঁ, ওকে, এটাকে আমি একটুখানি স্টার দিয়ে রাখছি, কারণ আমাদের বিষয়টা আরো স্পষ্ট হওয়ার জন্য আমরা করব। হ্যাঁ, তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, যেখানে অক্সিজেন বা ক্লোরিন এরূপ তড়িৎ ঋণাত্মক মৌল মুক্ত হয়। মুক্ত হয় কোন জায়গায়? আমরা একটা বিক্রিয়া করেছিলাম,
এই অধ্যায়ের প্রথম দিকে 2 নম্বর লেকচারে অথবা 3 নম্বর লেকচারে সম্ভবত পটাশিয়াম পার ক্লোরেট পটাশিয়াম ক্লোরেট পটাশিয়াম ক্লোরেটকে আমরা যখন তাপ দেই তখন এটা কি হয়, বিয়োজিত হয়, তাই না? বিয়োজিত হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন মুক্ত হয়। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়াটাকে বলি আমরা হচ্ছে গিয়ে ছিঁড়ে গেল। এই বিক্রিয়াটাকে বলি আমরা বিজারণ, কারণ এখানে এটা মুক্ত হয়েছে, মুক্ত, এখানে যুক্ত, যুক্ত হয়েছে, মুক্ত হয়েছে। আমাদের সংজ্ঞা অনুসারে হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে হচ্ছে বিজারণ বিক্রিয়া, অক্সিজেন যদি বের হয়ে যায় বা ক্লোরিন বের হয়ে গেল তাহলে এটাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এখন তোমরা হয়তো অনেকে চিন্তা করেছো যে স্যার আমাদের এখানে যে স্টার দেওয়া বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাতে শুধুই কি জারণ হয়েছে, শুধুই কি বিজারণ হয়েছে? আমি তো বলতে পারি যে অক্সিজেন যুক্ত হয়েছে হাইড্রোজেনের সঙ্গে। অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়া আমরা জানি অক্সিজেন বা এর তড়িৎ ধনাত্মক যুক্ত হবে, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, যদি যুক্ত হয় তাহলে বিক্রিয়াটা জারণ, তাই না? তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বলতে পারি, তাই না? আবার বিজারণও বলতে পারি, ঠিক কিনা? হাইড্রোজেন যুক্ত হচ্ছে অক্সিজেনের সঙ্গে তাহলে বিজারণ, আবার অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে হবে জারণ। তাহলে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটছে, তাই নাকি? অর্থাৎ আমাদের পুরাতন মতবাদের কিছু সমস্যা রয়েছে। যে বিক্রিয়ায় জারণ হয় সেই বিক্রিয়া একই সঙ্গে বিজারণও ঘটে, কারণ জারণ এবং বিজারণ কোনো একটি বিক্রিয়ার দুটি অংশ। যদি জারণ না ঘটে তাহলে বিজারণ হবে না, আর বিজারণ যদি না ঘটে তাহলে জারণ হবে না। কিন্তু এই ধারণাটা স্পষ্ট হওয়ার জন্য আমরা জারণ বিজারণের আধুনিক মতবাদটা আগে জেনে নিব। জারণ বিজারণের আধুনিক মতবাদ কি? জারণ বিজারণের আধুনিক মতবাদ। তোমরা ক্লাস 9-10-এ যে বিষয়টা শিখেছো জারণ বিজারণ সম্পর্কিত, এটা ছিল আধুনিক মতবাদের ধারণা ছিল ওইখানেই। হ্যাঁ, তাহলে কি ওইটা জারণ বিজারণের আধুনিক মতবাদ? জারণ বিজারণের আধুনিক মতবাদ অনুসারে আমরা জারণ কি এটা জানি। জারণ আমরা সহজ একটা উদাহরণ দেই যে জারণ মানেই হচ্ছে, মনে রাখার সুবিধার্থে আমরা এটা বলি, জারণ মানে সারণ। এটা মনে রাখার জন্য, এটা কিন্তু কোনো বই থেকে লেখা কথা না। হ্যাঁ, কেউ যদি আবার ভুলভাবে চিন্তা করে ফেলো যে এটা বই থেকে লেখা কথা, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, আমরা এটা জারণ মানে সারণ মনে রাখার সুবিধার্থে এটা করি। ওকে, তাহলে জারণ মানে ছারণ, অর্থাৎ কি ছারণ? ইলেকট্রন ছারণ। যদি কোনো বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়া হয় তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে জারণ বিক্রিয়া। আর যদি কোনো বিক্রিয়ায় ইলেকট্রন, হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখি ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে জারণ বলে। তাহলে কোন বিক্রিয়াটা জারণ বিক্রিয়া? আমরা একটা উদাহরণ চিন্তা করি। সোডিয়াম, সে 1 নম্বর গ্রুপের মৌল। আমরা জানি সোডিয়াম বা ক্ষার ধাতু যারা আছে
বা ধাতু যারা আছে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, তাই না? সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো ত্যাগ করে থাকতে পছন্দ করে। তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয় এবং একটা ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে বিক্রিয়াটাকে কি বলবো? বিক্রিয়াটাকে বলবো জারণ বিক্রিয়া, তাই না? কারণ আমরা বলেছি ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া জারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা বিজারণ কোনটাকে বলবো? বিজারণ বিক্রিয়া কোনটা? বিপরীত। আমরা আগের সংজ্ঞাতে যে ধরনের কথা দেখেছি যে জারণ বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়, বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয়, তাই না? তাহলে এখানেও সেই একই ঘটনা ঘটবে। বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বিজারণ বলে। আমরা উদাহরণ চিন্তা করতে পারি। Cl, ক্লোরিন, যেটা ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়ে গেল, Cl মাইনাস হয়ে গেল। তাহলে বিক্রিয়াটাকে কি বলবো? অবশ্যই বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ এবং বিজারণ, এটা হচ্ছে আধুনিক মতবাদ যে জারণ কি বিজারণ কি। জারণ হচ্ছে কি ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া, আর বিজারণ হচ্ছে কি ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাহলে আমরা বলবো হচ্ছে কি ওই অংশটাকে বিজারণ, আর যদি কোনো বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাহলে ওই বিক্রিয়াটাকে বলবো আমরা জারণ। বিক্রিয়ার অংশটাকে বলবো জারণ। তাহলে জারণ এবং বিজারণ আমরা ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, পারবে। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে গিয়ে এখন পরবর্তী টপিক যে হচ্ছে জারণ বিজারণ সম্পর্কিতই। আমরা জারক এবং বিজারক চিনব। জারক বিজারক। জারক এবং বিজারকের সংজ্ঞা আমরা আগে দেব। আচ্ছা, জারকের সংজ্ঞাটা আমরা দিব। জারক হচ্ছে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলবো আমরা জারক। সহজ কথা। তাহলে ইলেকট্রন গ্রহণ করে এরকম একটা পদার্থের নাম বলো তো। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে এরকম একটা পদার্থ হচ্ছে, আমরা উপরে যে বিক্রিয়াটা করেছি, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে কি? সে হচ্ছে জারক। ক্লোরিন প্লাস ইলেকট্রন, ক্লোরাইড মাইনাস, তাহলে জারক। হ্যাঁ, আমরা অক্সিজেনকে বলতে পারি অক্সিজেন প্লাস ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ও মাইনাস। অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও টু মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা বলবো অক্সিজেন ক্লোরিন উভয় কি? জারক। ঠিক আছে। এখন একইভাবে বিজারক কি? বিজারক হচ্ছে কি হবে? বিপরীত সংখ্যা দাও। যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে।
যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলবো আমরা বিজারক। কারা ইলেকট্রন ত্যাগ করে? আমরা উপরে দেখেছি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে সোডিয়ামকে কি বলবো? বিজারক। আরেকটা উদাহরণ দেওয়া যায়? আমরা দিতে পারি। সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে পটাশিয়ামও ত্যাগ করবে, তাই না? কে প্লাস প্লাস ই মাইনাস, তাহলে বিজারক। এখন এইগুলো হচ্ছে উদাহরণ। আচ্ছা, এখন তাহলে আমরা জারক, জারণ, বিজারণ বুঝতে পেরেছি, জারক বিজারক চিনতে পেরেছি। তাহলে এই দুইটা বিষয়ের আলোকে আমরা বুঝতে পারি জারক কি করবে। জারক ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াটা কি হয়? বিজারণ বিক্রিয়া। জারক তাহলে কোন বিক্রিয়া দিবে? জারক দিবে বিজারণ বিক্রিয়া। আর বিজারক কি দিবে? বিজারক দিবে জারণ বিক্রিয়া। সবাই আমরা ক্লিয়ার? জারক বিজারণ বিক্রিয়া দিবে, বিজারক জারণ বিক্রিয়া দিবে। ওকে, তাহলে আমরা এই পৃষ্ঠা চেঞ্জ করে পরের পৃষ্ঠায় যাচ্ছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি উত্তর করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, জারণ বিজারণের আধুনিক মতবাদ অনুসারে আমরা পড়ছি জারক বিজারক, জারণ বিজারণ কি, এগুলো পড়লাম। আমরা এখন একটুখানি সামান্য একটুখানি নিজেরা টেস্ট করব আসলে বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, কি টেস্ট করব? জারক বিজারক, কে জারক কে বিজারক, এই বিষয়টা আমি একটুখানি যাচাই করি যে আমরা আসলে জারক এবং বিজারক চিনেছি কিনা। আচ্ছা, এখন তোমরা একটু বলো তো যে সোডিয়াম এই পদার্থটা কি, জারক না বিজারক? গুড, এটা হচ্ছে একটা বিজারক পদার্থ। আমি সোডিয়ামের মাথায় এরকম একটা প্লাস দিয়ে দিলাম, তাহলে এ এখন কি হবে? জারক হবে না বিজারক হবে? এখন বলো, সোডিয়ামের মাথায় একটা প্লাস থাকলে সে জারক হবে না বিজারক হবে? স্যার আপনি তো এরকম প্লাস দেখান নাই। হ্যাঁ, এরকম প্লাস আমরা দেখিনি, কিন্তু আমরা যে ধারণাটা পেয়েছি এই ধারণা অনুসারে উত্তর করা যায়, তাই না? ওকে, তাহলে আমরা একটুখানি আগের পৃষ্ঠা থেকে ঘুরে আসি। ইলেকট্রন জারক কি করবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে, বিজারক ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে এখন আমাকে বলো যে সোডিয়াম প্লাস সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না ত্যাগ করতে পারবে? ভেরি গুড, সে ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতা রয়েছে। গ্রহণ করে সে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়ে গেল। তাহলে ওই হিসেবে সোডিয়াম প্লাসকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি ইলেকট্রন গ্রহণ করছে, জারক। আবার আমরা বিক্রিয়াটাকে যদি রিভার্স ওয়েতে দেখাই তাহলে এই সোডিয়ামটা হয়ে যাবে বিজারক। ধরতে পেরেছ? আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করতে পারবে না ত্যাগ করতে পারবে? ইলেকট্রন সে ত্যাগ করার সামর্থ্য আছে? সে তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে, তাহলে তার ত্যাগ করার সামর্থ্য নেই। এখন গ্রহণ করে
তার পারমাণবিক যে অবস্থা, অ্যাটমিক অবস্থা, সেই অবস্থাতে যেতে পারে, তাহলে আমরা ওই সেন্সে বলবো তাকে জারক। কিন্তু সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস তৈরি করতে পারে, তাহলে সোডিয়ামকে বলবো আমরা বিজারক। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আরেকটা সিমিলার উদাহরণ চিন্তা করছি, তোমাদেরকে দিয়ে চিন্তা করাচ্ছি। ক্লোরিন মাইনাস, সে কি জারক না বিজারক? ক্লোরিন মাইনাস, গুড। তাহলে ধরতে পেরেছো তোমরা যে ক্লোরিন মাইনাসের সক্ষমতা নেই আরও একটি ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে। সে কি করতে পারবে? সে যে ইলেকট্রনটা আগেই গ্রহণ করেছে সেই ইলেকট্রনটা ত্যাগ করে দিবে শুধুমাত্র, তাই না? তাহলে Cl প্লাস ইলেকট্রন, তাহলে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে দিল, আমরা বলবো এই ক্লোরিনটাকে বলবো বিজারক। আবার এই ক্লোরাইড আয়নটাকে বলবো বিজারক। আর ক্লোরিন যে আছে, পরমাণু ক্লোরিন বা আণবিক ক্লোরিন, এটাকে বলবো আমরা জারক। কনফিউশন ক্লিয়ার? বিক্রিয়াটার নাম কি? সোডিয়াম যে ইলেকট্রন গ্রহণ করলো, এই বিক্রিয়াটার নাম কি? ইয়েস, এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্রহণের বিক্রিয়া বিজারণ বিক্রিয়া, তাই না? আর ত্যাগের বিক্রিয়া জারণ বিক্রিয়া। তাহলে আশা করি জারণ এবং বিজারণ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়েছে। আমাদের এই ধারণাটা স্পষ্ট করার পেছনে কারণ হচ্ছে আমরা আমাদের এই অধ্যায়ের এই জারণ বিজারণ অংশটুকুর মধ্যে যে বিষয়টা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, সে জারণ বিজারণের সমতা সাধন করা। এই সমতা সাধনের জন্য আমাদের জারক বিজারক চিনতে হবে, জারণ বিজারণ চিনতে হবে। হ্যাঁ, এই দুইটা অবশ্যই জানতে হবে। জারিত হওয়া বিজারিত হওয়া জানতে হবে, ঠিক আছে? নতুন টপিক, জারিত হওয়া বিজারিত হওয়া। আচ্ছা, জারিত হওয়া বিজারিত হওয়া বিষয়টা নতুন টপিক না, এটা এই টপিকই। জারিত হওয়া, আর্নিশ লেখা বোঝা যাচ্ছে? ইয়েস নো কমেন্ট করবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়। জারক পদার্থ বিজারিত হয়, বিজারক পদার্থ জারিত হয়। ওকে, দুইটা বিষয় স্পষ্ট করে দিলাম, তোমরা এটা কনফিউশন করবে না যে জারক বিজারিত হওয়া, জারিত হওয়া, জারক বিজারক, জারণ বিজারণ, তিনটা টপিক কিন্তু, হ্যাঁ, উল্টাপাল্টা লাগার সম্ভাবনা অনেক রয়েছে। তোমরা উল্টাপাল্টা যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকবে, বিষয়টা খেয়াল রাখবে, যে কোনো একটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করবে। আমি জারণ বুঝি, জারণ বোঝার চেষ্টা করি। জারণ কি, জারক কি, জারিত হওয়া কি, শুধু জারণ জারিত হওয়া জানলে আমরা বুঝে যাব। তাহলে জারণ কি? জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া। জারণ মানে ছারণ। জারককে যারা ইলেকট্রন গ্রহণ করে। জারিত হওয়া কি? বিজারক জারিত হয়। ওকে, তাহলে আমরা বিষয়টা এখানেই মানে বোঝা শেষ হয়েছে আমি ধরে নিব, ঠিক আছে? তোমাদের একটা কাজ হিসেবে আমি তোমাদের একটা প্র্যাকটিস করবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করে আমাকে গত বরাবরের মতো আপলোড দিয়ে দিবে, মেসেঞ্জারে আপলোড দিয়ে দিবে, যারটা হবে আমি তাকে ইয়েস নো বলে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক কি? তোমরা আমাকে এটা HW হিসেবে তোমাদের জন্য রইল, HW তোমরা করবে। আর্নিশ
তুমি কিন্তু এখনো বললে না কমেন্টে দেখা যাচ্ছে কিনা। আমি বুঝতে পারছি হয়তো দেখা যাচ্ছে, কিন্তু একজন ভিউয়ার্সের কমেন্ট পেলে বিষয়টা আরো ক্লিয়ার হয়। এইচডাব্লিউ হচ্ছে গিয়ে Fe 2+ একই সাথে জারক ও বিজারক। Fe2+ একই সাথে জারক এবং বিজারক, এটা হচ্ছে হোমওয়ার্ক। সিমিলার আরেকটা হোমওয়ার্ক আমরা ধরতে পারি Sn2+ একই সাথে জারক ও বিজারক। এটা কি করব, আমরা প্রমাণ করব যে আসলে দুইটাই একটা রাসায়নিক সত্তা একই সঙ্গে জারক এবং বিজারক উভয় হতে পারে কিনা। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক করে ছবি তুলবে, ছবি তুলে আমাকে ইনবক্সে সেন্ড করবে, আমি পরে তোমাদেরটা দেখব। ওকে। হ্যাঁ, আমি গত দিন কয়েকজনের হোমওয়ার্ক পেয়েছি। অনেকেই আমাকে বলেছে যে স্যার এই সমস্যা, এটা সমস্যা আছে, সমাধান করার চেষ্টা করেছি, করে দিয়েছি আশা করি। ওকে, তাহলে জারক বিজারক চিনতে পেরেছি, জারণ বিজারণ চিনতে পেরেছি, এবং এই অনুসারে আমরা যা করেছি এটা অনুসারে তোমরা প্র্যাকটিস করবে, এই অংশটুকু বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা কিছু উদাহরণ আমাদের ছিল জারক এবং বিজারকের উদাহরণ, আমি দুই উদাহরণগুলো দেইনি, তোমরা কিছু উদাহরণ লিখে রাখতে পারো। জারক পদার্থ কারা? আমরা সংজ্ঞাতেই বলেছিলাম তড়িৎ ঋণাত্মক মৌল যারা আছে তারাই জারক পদার্থ। অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যারা, অর্থাৎ যাদের ইলেকট্রনের প্রতি চাহিদা রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, সোন, মানে হ্যালোজেন সিরিজ। হ্যাঁ, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, এরপর আমরা বলবো হচ্ছে গিয়ে কিছু, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। হ্যাঁ, যৌগিক পদার্থ যদি আমরা উদাহরণ দিই, যৌগিক পদার্থ বলবো কে MnO4, K2Cr2O7, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, এরপর আছে হচ্ছে গিয়ে কপার সালফেট। কপার সালফেটকে আমরা কিউপ্রাস সালফেট তৈরি করতে পারি, এবং কিউপ্রাস সালফেটকে আমরা কিউপ্রাস সালফেট কিন্তু জারক বিজারক দুইটাই বানানো যায়। আচ্ছা, তারপর হচ্ছে আয়োডিন লিখিনি যদিও, বলে দিয়েছি হ্যালোজেন সিরিজ। ঠিক আছে, এই গেল উদাহরণ। এখন বিজারক পদার্থের উদাহরণ, বিজারক পদার্থের উদাহরণ আমরা যদি দেই, কারা? সকল ধাতু কোন অবস্থায়? মুক্ত অবস্থায়, যেন তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ওই অবস্থাটাকে বলবো আমরা বিজারক। হ্যাঁ, একটা অধাতু আছে যেটা বিজারক, আমরা এই বিষয়টা জানি, অধাতু রয়েছে বিজারক। এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমরা ক্লাস 9-10-এ পড়েছি যে কার্বন বিজারণের সাহায্যে ধাতু নিষ্কাশন, তাই না? তাহলে কার্বন বিজারণ, কার্বনকে বলবো আমরা বিজারক। এরপর আমরা আনবো হচ্ছে ফেরাস সালফেট, এটাও একটা বিজারক পদার্থ, ফেরাস সালফেট। হ্যাঁ, ফেরাস সালফেট একটা বিজারক পদার্থ। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট একটা বিজারক পদার্থ।
তাহলে আমরা বিজারক পদার্থ এবং জারক পদার্থের কিছু উদাহরণ দিয়ে দিলাম, এগুলো অনুসারে আমরা কাজ করব। হ্যাঁ, আচ্ছা, জারক বিজারক চেনা হয়ে গেল। আজকের ক্লাসে আমরা জারণ বিজারণের সমতা সাধন করব না, কিন্তু জারণ বিজারণের সমতা সাধনের যে পূর্ব প্রস্তুতির বিষয়গুলো আছে, আমরা ওই বিষয়গুলো সমাধান করব, আগে জেনে নিব। ওকে, তাহলে আমি পরের পৃষ্ঠা যাচ্ছি। উদাহরণগুলো আমাদের জানতে হবে। হাসনাত হক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি ভালো আছো। সব বোঝা যাচ্ছে নিশ্চয়ই, অনেক পরে যুক্ত হয়েছো। রেকর্ডেড ক্লাস অংশটুকু দেখে নেবে, পরবর্তীতে প্রথম থেকে দেখে নেবে, বিষয়গুলো খুবই দরকারি। আমরা পরবর্তী যে টপিক নিয়ে আসছি এটা হচ্ছে জারণ সংখ্যা। ক্লাস 9-10 এগুলো আমরা পড়েছি, কিন্তু ক্লাস 9-10-এ হয়তো অনেকের গ্যাপ থেকে যেতে পারে। আমাদের যেহেতু বিষয়টা রয়েছে, আমরা ওইভাবেই আলোচনা করছি। জারণ সংখ্যা, জারণ সংখ্যা কি? ইলেকট্রন ত্যাগকৃত বা অবস্থা নির্দেশক। জারণ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কোনো পদার্থের ইলেকট্রন ত্যাগ করে আছে না গ্রহণ করে আছে, কয়টা ত্যাগ করে আছে বা কয়টা গ্রহণ করে আছে, এই অবস্থাটাই হচ্ছে জারণ সংখ্যা নির্দেশ করে। যেমন আমি যদি বলি সোডিয়াম এর জারণ সংখ্যা কত? সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আছে, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা 1 বললেই আমরা এটা বুঝবো। যেমন আমরা আবার বলি আয়রন ব্র্যাকেটে 2 থাকে অথবা 3 থাকে, তো এটা দিয়ে কি বুঝাই? আমরা বুঝাই আয়রন 2 মানে হচ্ছে আয়রনের জারণ অবস্থা 2 আছে, 2 প্লাস আমরা জানি ধাতু যেহেতু, এবং 3 প্লাস রয়েছে, তখন আমরা আয়রনকে এভাবে উপস্থাপন করতে পারি, অথবা আয়রনকে এভাবে উপস্থাপন করতে পারি। এটা দিয়ে আমরা বুঝতে পারি কয়টা ইলেকট্রন ত্যাগ করে রয়েছে। ঠিক আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে ও 2 মাইনাস, তার মানে সে 2টো ইলেকট্রন গ্রহণ করে রয়েছে। ওকে, তাহলে জারণ সংখ্যা আমরা ক্লিয়ার হয়ে গেছি। জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় এটা আমরা একটু ধারণা নিব। জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, জারণ সংখ্যা বের করার জন্য আমাদের এই বইয়ে নেই, আমাদের জারণ সংখ্যা বের করাটা জানতে হবে, কারণ হচ্ছে সমীকরণের সমতা সাধন করার জন্য আমাদের জারণ অবস্থা বের করতে হবে। আমরা ক্লাস 9-10-এ শিখেছিলাম, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন KClO3 পটাশিয়াম ক্লোরেট, এখানে ক্লোরিনের জারণ অবস্থা কত, এটা আমাদের বের করতে হতে পারে। তাহলে বের করব কিভাবে? ক্লোরিনের জারণ অবস্থা বের করার জন্য আমাদের তাহলে অন্যগুলোর জারণ অবস্থা জানা থাকতে হবে। অন্যগুলো মানে হচ্ছে পটাশিয়ামের জারণ অবস্থা জানা থাকতে হবে, অক্সিজেনের জারণ অবস্থা জানা থাকতে হবে। ক্লোরিনেরটা যদি বের করতে বলি, পটাশিয়ামের জারণ অবস্থা আমরা বাই ডিফল্ট যৌগে যেহেতু রয়েছে আমরা জানি এর জারণ অবস্থা 1 প্লাস 1। অক্সিজেন যৌগে রয়েছে, এর জারণ অবস্থা -2। ওকে, এটা কোনো পারক্সাইড, স্বাভাবিক অক্সাইড, তাই এটাতে আমাদের জারণ সংখ্যা -2 হবে। তাহলে এটার যেহেতু জানি না, আমি এটাকে ধরে নেব x। এটা একটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যার যোগফল 0 হবে। আমি আবার বলছি, পটাশিয়ামের জারণ সংখ্যা +1 ধরে নেওয়া আছে, অক্সিজেনের জারণ সংখ্যা -2 জানা আছে, এটা স্বাভাবিক অক্সাইড একটা, আর ক্লোরিনের এটা x ধরে নিলাম। সবগুলোর যোগফল কত হবে? সবগুলোর যোগফল হবে 0। হ্যাঁ, তাহলে আমরা বলবো 1 প্লাস x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2। কয়টা রয়েছে অক্সিজেন? 3টা রয়েছে, সবগুলোর যোগফল কিন্তু। হ্যাঁ, তাই আমরা 3টা রয়েছে, 3টাকে যোগফল বের করার জন্য গুণ করে দিচ্ছি আর কি। তাহলে কত হবে? 0।
1 plus x minus 6 equal 0, so x equal প্লাস 5। তাহলে এই যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা কত? প্লাস 5। ক্লিয়ার? ওকে, আমি আরেকটা একটু করে দেখাচ্ছি। এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? আমরা জারণ সংখ্যা দিয়ে ক্লাস শেষ করব আজকে, আগামী দিন আমরা বাকি অংশ করব। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বের করব যদি, তাহলে পটাশিয়ামেরটা আমাদের জানা আছে, 1 নম্বর গ্রুপের মৌল +1, অক্সিজেনের যেহেতু স্বাভাবিক অক্সাইড, আমি স্বাভাবিক অক্সাইড বলছি, এর মানে কি? এর মানে হচ্ছে এটা কোনো পারঅক্সাইড না, সুপার অক্সাইড না। পারঅক্সাইড সুপার অক্সাইড কি? পারঅক্সাইড হচ্ছে গিয়ে Na2O2 এটা একটা পারঅক্সাইড, H2O2 এটা একটা পারঅক্সাইড, K2O2 এটা একটা পারঅক্সাইড। পারঅক্সাইড। তাহলে সুপার অক্সাইড কোনটা? KO2 Na O2 সুপার অক্সাইড। এই পাঁচটা ছাড়া অক্সিজেন যে জায়গায় থাকুক আমরা অক্সিজেনের জারণ সংখ্যা -2 জানব বাই ডিফল্ট। ওকে, তাহলে এখানে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? হিসাব করি, সবগুলোর যোগফল 0 হবে। 1 × 2, পটাশিয়াম যেহেতু 2টা রয়েছে, প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা x ধরে নাও আমাদের, x × 2, ক্রোমিয়াম 2টা রয়েছে তাই না, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 করে রয়েছে, 60টা সমান 0, তাহলে 2 + 2x - 14 = 0, x = +7, তাই না? তাহলে x = +7 হচ্ছে। তাহলে আমাদের সুপার অক্সাইড পারঅক্সাইড ছাড়া অক্সিজেন যে কোনো জায়গায় থাকলে -2 হবে। ঠিক আছে, জারণ সংখ্যা বের করতে পারবো। এখন একটা সহজ জারণ সংখ্যা হিসাব করি। সোডিয়াম ক্লোরাইড, কার জারণ সংখ্যা কত? আমি যদি ক্লোরিনেরটা না জানি বের করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ সোডিয়াম 1 নম্বর গ্রুপে আছে, জানা আছে +1, তাহলে এরটা কত হবে? -1। ওকে, আমরা চিন্তা করি, আরেকটা চিন্তা করি, যেমন HNO3, HNO3 নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আমরা এভাবে করতে পারি, কিন্তু আমাদের দ্রুত করতে হবে তাই না? দ্রুত করার জন্য এটা হচ্ছে +1, এটা হচ্ছে -2 করে, 3 দুকানে 6, কি 6 -6 তাই না, আর +1 আছে, তাহলে অবশিষ্ট থাকলো -5। মাথায় হিসাব করব, কিন্তু আমি লিখছি কিন্তু মাথায় হিসাব করব আমরা। ওকে, -5, তাহলে সমানের ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি +5, তাই না? তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা আলটিমেটলি হচ্ছে +5। ক্লিয়ার? আমরা আরেকটা এইভাবে করি। H2SO4 সালফিউরিক অ্যাসিড, সালফারের জারণ সংখ্যা কত? অক্সিজেন হচ্ছে 4 দুগুণে -8, হাইড্রোজেন আছে +1 করে, 2টা আছে, তাহলে +2 মাইনাস করি 8 থেকে, তাহলে -6 থাকছে। -6 সমানের ওপাশে গেলে হবে +6, তাহলে +6 পারবো। আমি আর একটা শেষটাই দেখছি, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ টপিক। আমরা Na2S2O6, হ্যাঁ কেউ যদি চিন্তা করো স্যার আপনি উদাহরণ দিয়েছিলেন Na2S2O4, ওটাও আছে, এটাও একটা যৌগ আছে। ওকে, তাহলে তোমরা হিসাব করবো
এটা হচ্ছে +2, দুইটা রয়েছে +1 করে +2। অক্সিজেন রয়েছে 6 দুগুণে 12 -12, -12 +2 থাকে কত +10, +10 এখানে আছে দুইটা সালফার, তাহলে সরি এটা 4, চারটা সালফার আছে তাহলে কত হবে 2.5, 10/4 = 2.5। ওকে, তাহলে আমাদের বিষয়টা জারণ সংখ্যা কিভাবে হিসাব করতে হয় আশা করি বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকের ক্লাসে যা শিখলাম এটা হচ্ছে জারণ সংখ্যা। সর্বশেষ শিখলাম, প্রথমে শিখেছি হচ্ছে জারণ এবং বিজারণ এর পুরাতন মতবাদ শিখেছি। পুরাতন মতবাদ অনুসারে জারক বিজারকের সংজ্ঞা জানলাম। তারপর আধুনিক মতবাদ, পুরাতন মতবাদের কিছু সমস্যা থাকার কারণে আমরা আধুনিক মতবাদ জেনেছি। আধুনিক মতবাদের যে কি মতবাদ রয়েছে, ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের সংজ্ঞা অনুসারে। এরপর আমরা জানলাম হচ্ছে গিয়ে জারক এবং বিজারক চিনলাম, জারণ বিজারণ, জারিত হওয়া বিজারিত হওয়া চিনলাম। দুটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে, এবং এরপর জারণ সংখ্যা বের করতে হয় কিভাবে এটা শিখেছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো ছিল আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। আমরা সামনের দিন পড়ব হচ্ছে গিয়ে জারণ বিজারণ পদ্ধতিতে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রাসায়নিক সমীকরণ কিভাবে সমতাকরণ করতে হয়। রাসায়নিক সমীকরণ সমতাকরণ করা, ওইটা আমাদের পরীক্ষায় 3 মার্কের জন্য প্রশ্ন আসে, ঠিক আছে। আর তোমরা এই জারণ সংখ্যা বিষয়ক কিছু প্রশ্ন রয়েছে, যেমন জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য, জারণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, এই পার্থক্যগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত আমরা শেষ করি। আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আগামী বুধবার আমার সঙ্গে তোমাদের ক্লাস আছে। তো সেই পর্যন্ত তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো এবং হচ্ছে গিয়ে পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, এই অবস্থাতে পড়াশোনা বন্ধ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। ওকে, সবাইকে খোদা হাফেজ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।